হুগলি আর বাঁকুড়ার বর্ডারের কাছে অবস্থিত জয়পুরের জঙ্গলের কথাই আমাকে বলেছিল আমার এক পড়শি। প্রথমে আমি ভেবেছিলাম ছোটোখাটো কিছু হবে হয়তো, কিন্তু সেখানে পৌঁছেই বুঝতে পারি যে জয়পুরের জঙ্গল যে শুধু এক বিশাল ও ঘনই নয়, এই জঙ্গলের মতো পাখি আর জানোয়ারের সমাহার সুন্দরবন বা ডুয়ার্স ছাড়া ভারতবর্ষের কোথাও নেই। ছবি তোলার নেশায় আমি ভারতবর্ষের কম জায়গায় ঘুরিনি। একটা সময় ছিল যখন টিউশনের টাকা জমিয়ে বাড়িতে না জানিয়ে একা একাই বেরিয়ে পড়তাম এখানে সেখানে, কখনো বর্ধমানের কোনো ভাঙ্গা মন্দিরে, কখনো দুবরাজপুরের কোনো ফকিরের আখড়ায়, আবার কখনো মুঙ্গের কোণে কোনো প্রাচীন রাজবাড়িতে। ক্যামেরা বা যন্ত্রপাতি তখন তেমন কিছু ছিল না, তবু উৎসাহে কখনো ভাঁটা পড়েনি। আজ তাই এত বছর পরেও এত কাজ সামলে একটু সময় ফাঁকা পেলে লটবহর নিয়ে বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে। যাই সেখানে কিছু নতুন দেখার উদ্দেশ্যে। আরামবাগ যখন পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে বিকেল হয়। শীতের বেলায় দুপুর আর বিকেলের সঙ্গমটা এত বোঝা যায় না, তবু ঠান্ডা ঠান্ডা লাগছে দেখে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:30 বেজে গেছে। বাবার কেনা ওই আদ্যিকালের অথচ খুব মজবুত একটা জিপসি গাড়ি সাধারণত সব যাত্রাই আমার বাহন হয়ে থাকে, এবারও তার বিকল্প হয়নি। দিগন্ত বিস্তৃত মাঠের মাঝখান দিয়ে ঝকঝকে রাস্তা চলে গেছে সোজা বিষ্ণুপুর। আরামবাগ আর বিষ্ণুপুরের ঠিক মাঝামাঝি পড়বে জয়পুরের জঙ্গল। একটা ছোট খাল পেরিয়েই একটা অস্থায়ী চায়ের দোকান দেখে গাড়ি দাঁড় করালাম। যেদিকে চোখ যায় ধুধু মাঠ, দূরে বেগুনি রঙের আকাশের গায়ে উজ্জ্বল কমলা রোদ। মাঠের মাঝামাঝি কুয়াশার একটা পাতলা চাদর মাটি আর আকাশের মাঝখানের অংশটা অদৃশ্য করে দিয়েছে। শিরশিরে হাওয়া বইছে, তাই আমি গায়ে একটা র্যাপার জড়িয়ে একবার চা আর দুটো টোস্ট অর্ডার দিলাম। বাঁশের তৈরি দুটো বেঞ্চ লাগানো ছিল বাইরে, তাতে চাদর আর মাফলার পরা দুজন বৃদ্ধ বসে আছে। বোঝাই যায় এখানকার লোকের ঠান্ডাটা একটু বেশি। মশাই, বৃদ্ধের মুখোমুখি বেঞ্চটায় বসে উত্তর দিলাম, এই সামনে জয়পুরে যাব। দিয়া চালায় আছে। অন্যজন মুখে একটি বিড়ি গুজে প্রশ্ন করল। পকেট হাতড়ে আমার বিদেশি অটোমেটিক লাইটারটা বের করে জ্বালিয়ে দিয়ে এগিয়ে দিলাম। বৃদ্ধ ধোয়া ছেড়ে বলল, সে ওই জঙ্গলের জায়গা, থাকার ব্যবস্থা করা আছে মশাইয়ের। না, ওখানে থাকার জায়গা নেই আমার। গ্রাম আছে, তাও জয়পুর থেকে মাইল 3। তবে ওখানে থাকার মতো কোনো সরাইখানাও নেই। আপনি বরং বিষ্ণুপুরে চইলা যান। আমি মনে মনে ভেবে নিয়েছিলাম বিষ্ণুপুর যেতে জয়পুর থেকে প্রায় 1 ঘন্টা লাগে, তার মানে যাতায়াতে প্রায় 2 ঘন্টা সময় নষ্ট। তাছাড়া লিটার অর্ধেক ডিজেলও পড়বে, আর এখন যা তেলের দাম, না থাক। তাছাড়া রাতের বেলায় জঙ্গলের ছবি যদি নাই বা তুলতে পারি তবে তো এখানে আসাটাই বৃথা। এমন অনেক কীটপতঙ্গ আর সরীসৃপ আছে যাদের কেবল রাত্রেবেলায় দেখা যায়, যখন তারা শিকার করতে বেরোয়। ঠিক করলাম যে জয়পুরেই রাত কাটাবো। কিছু না পেলে গাড়ির ভিতরেই থেকে যাব, একান্তই যদি দলমার হাতি নেমে এসে গুঁতো না মারে। তাছাড়া তেমন কোনো ভয়ের কথা নেই। তবে ধান পাকার সময় এখনও হয়নি, কাজেই হাতি বেরোনোর সম্ভাবনা কম। চা এলো, সাথে টোস্ট। তাতে কামড় দিয়ে বললাম, আমি মশাই ইয়াং ছেলে, আমার অত ভয় নেই।
আকাশ পরিষ্কার, ত্রয়োদশী তিথি। তাছাড়া আমার কাছে রাতের খাবার আছে। ছোটোখাটো জানোয়ার বা চোর ডাকাতকে শায়েস্তা করার জন্য চপার আছে, জোকের জন্য নুন আছে, সাপের জন্য অ্যাসিড, সবই আছে। আমার কোনো ক্ষতি হবে না। ততক্ষণে রোদ আরও পড়ে গেছে। দোকানের ভেতরে কুপি জ্বলে উঠেছে। বহুদূরে এক চাষি দুটো বলদ নিয়ে ছোট হতে হতে মিলিয়ে গেল। চোর ডাকাতে নয়, ও জঙ্গলে অন্যরকম ভয় আছে। অন্য বৃদ্ধ বলল, জঙ্গি? আত্মা টাত্মা নাকি? মরাদের তো ভয় নাই মশাই, তারা আর কি বা করিবে, জ্যান্তরাও একদিন মইবে। কিন্তু ওই জঙ্গলে এমন কিছু আছে জানা জ্যান্ত না মরা। স্থানীয়রা সূর্য ডুবির পর ওই জঙ্গলে ধারে কাছে যায় না, পুলিশও টহল দেয়। কিন্তু এই জঙ্গলের এই সীমানার বাইরে দিক দিয়া এই ওই কাল ভৈরবের মন্দিরের কাছে জঙ্গলের দুপান্তরে দুটা মন্দির আছে, একটা কাল ভৈরব আর একটা পঞ্চমুখী হনুমান। কাজের লোক বছরে ওই একবার ও দুবার মন্দিরে পূজা দেয়, হোম হয়, বলি হয়। কিন্তু ওই দিনেও সন্ধ্যের আগে সব ঘরে ফিরে যায়। তারপর 21 দিন কাল ভৈরবের পায়ে ওই সোয়ানো কুমকুম গ্রামের চৌহদ্দির উপর লেপে দেওয়া হয়, প্রত্যেক গাছে, প্রত্যেক বাড়িতে, যাতে কোনো অশুভ শক্তি রাতে গায়ে ঢুকতে না পারে। 34 মাসে গায়ের সব বাড়ির দাওয়ায় সারা রাত বাতি জ্বালানোই থাকে। দরজায় সরিষা আর তুলসীর গুঁড়ো ঝুলিয়ে রাখা হয়। পোলা বান্দের চোখে কাজল পরানো হয় না এই মাসে। আর মেয়েরা সন্ধ্যের পর খালি মাথায় বেরোয় না। ঠান্ডাটা বাড়ছিল। কথা শুনতে শুনতে খেয়ালই করিনি কখন হাতের চাটা ঠান্ডা হয়ে জল হয়ে গেছে। গল্পের মধ্যে এতটা ঢুকে গেছিলাম যে বাকি সব কিছু উদ্ধ হয়ে গেছিল। গল্প বলছি এই কারণেই, এর আগেও পাড়াগায়ে ছবি তুলতে গিয়ে এইসব আজগুবি তথ্য প্রচুর শুনেছি। এবারও বিচলিত হলাম না, কারণ আমি জানতাম যে এই সব উদ্ভট খেয়ালের জন্ম দেয় অশিক্ষা আর গোঁড়ামি, যা পর্যাপ্ত পরিমাণে এখনকার গেঁয়োদের আছে। এক চুমুকে চাটা শেষ করে খালি চায়ের ভাতটা ছুঁড়ে পাশের নালায় ফেলে উঠে পড়লাম। বুঝলাম, কিন্তু এই সব জেনে আমার কোনো লাভ হবে না। আমি জঙ্গলকে ভালোবাসি, আমি জঙ্গলে কোনো ক্ষতি করব না। কাজেই জঙ্গলের কোনো বনবিবি বা অপদেবতা আমারও কোনো ক্ষতি করবে না। আপনাদের উপদেশের জন্য ধন্যবাদ। গাড়িতে উঠে চাবি ঘোরাতে যাব এমন সময় একটা কথা কানে এলো। এই যে দাদা, যদি ফিরেন তাহলে চা খেয়ে যান। কথাটা এবার বলেছে দোকানদার। আমি ঘুরে তাকাতেই লোকটা আবার বলল, আর যদি এই রাস্তাতে ফিরেন দাদা, তাহলে কিন্তু অবশ্যই চা খেয়ে যাবেন। আমি কথা না বাড়িয়ে গাড়ি ছোটালাম। জয়পুর পৌঁছতে লাগলো আরও 8 ঘন্টা। আরও মাইল 2 গিয়ে প্রথম দেখলাম সন্ধ্যের আকাশের নিচে ঘুমন্ত কোনো প্রাগৈতিহাসিক দানবের মতো দিগন্ত বিস্তৃত জঙ্গলটাকে। গাছের ফাঁক দিয়ে যতদূর চোখ গেল শুধু জমাট বাঁধা আদিম অন্ধকার, আর তার বুক চিরে সোজা হয়ে চলে গেছে রাস্তা। ওই তো একটা মন্দির, ছোট্ট একটা বেদির উপর ফুট 7 একটা মন্দির। তার বাইরে টিমটিমে একটা পিদিম জ্বলছে। একটু এগিয়ে গাড়ির স্পিড কমালাম। ওই পিদিমের আলোতেই
মেটে সিঁদুর লেপা একাধিক হাতওয়ালা একটা মূর্তি চোখে পড়ল। এই তাহলে কাল ভৈরব। একবার মনে হলো নেমে মাথা ঠেকাই, কিন্তু পরক্ষণেই আমার শহুরে অবিশ্বাসের জেদ চেপে বসল মনে। এক্সেলেটারে চাপ দিয়ে ঢুকে পড়লাম জঙ্গলে। চাঁদ উঠেছে, তার আলোয় নির্জন জঙ্গলের ভিতরটা যেন একা কোনো কুহেলি ঘেরা রমণীর মতোই আমায় আকর্ষণ করতে আরম্ভ করল। দূরে এক ঝাঁক জোনাকি গাছের পাতায় পাতায় আলোর আলপনা এঁকে দিয়েছে, তারা উড়ে বেড়াচ্ছে। আর অজস্র ঝিঝির ডাক তার সাথে মিলে সমস্ত জঙ্গল জুড়ে যেন কোনো এক বন্য উৎসব পালন করছে। কয়েক সেকেন্ড সেই দম বন্ধ করা সৌন্দর্য অনুভব করার পর খেয়াল হলো আমি দাঁড়িয়ে পড়েছি। খেয়ালের বশে কখন যে গাড়ি থামিয়ে বসে আছি তা বুঝতেই পারিনি। কোথায় যেন শুনেছিলাম যে সম্মোহন করার ক্ষমতা প্রকৃতির থেকে বেশি কারো নেই। আজ আমার সেটাই মনে হলো। ব্যাগের ভিতরে হাত ঢোকালাম, ক্যামেরাটা হাতে ঠেকল। না, আগে নিজে জঙ্গলের সৌন্দর্যটা ভালোভাবে আরোহণ করি, তারপর ছবি টবি তোলা যাবে। নেমে পড়লাম। একটা অদ্ভুত গন্ধে বাতাস ভারী হয়ে আসছে। হাসনুহানা, বনপলাশ, মৌহা নাকি সব কিছু একসাথে। চাঁদের এত আলো আমি আগে কখনো দেখিনি। আজ তো পূর্ণিমাও নয়, হয়তো শহরের আলোয় এত বোঝা যায় না। জঙ্গলের শব্দ, চাঁদের আলো আর ফুলের গন্ধ মিলেমিশে একটা ঝিমঝিমে ভাব এনে দিয়েছে আমার শরীরে। শীত জন্যই হোক বা অবসন্ন ভাবটা কাটানোর জন্যই হোক, আমার প্রবল ধূমপানের ইচ্ছে করল। খুট করে লাইটারটা জ্বালাতেই এক সেকেন্ডের জন্য জঙ্গলটা হলদে আলোয় ভরে গেল। আগুনটা নিভাতেই আমার মনে হলো যেন এক সেকেন্ডে আলোর ঝলকানিতে আমি কিছু একটা দেখলাম। না, প্রাণী নয়, চোখে পড়ার মতো অন্য কিছু। ফের লাইটার জ্বালালাম। ওই তো ওখানে। লাইটারের আলোতে দেখতে পেলাম তোবড়ানো টিনের বোর্ডটাকে। শ্যাওলা ধরা গাছের ফাঁক দিয়ে প্রায় অদৃশ্য বোর্ডটায় লেখা আছে মোটেল ইবলিস, মনোরম পরিবেশে থাকা ও খাওয়া দাওয়ার সুব্যবস্থা। আমার মুখে হাসি খেলে গেল। এই তো থাকার জায়গা পাওয়া গেছে। বুড়োগুলো বোধ হয় না জেনেই ভয় দেখাচ্ছিল। ইবলিস নামটা কোথায় যেন শোনা, কি যেন তার মানে, না মনে পড়ল না। বোর্ডের তলায় একটা তীর চিহ্ন দেওয়া আর তার দিশা উত্তরে, অর্থাৎ জঙ্গলের ভেতরে কোথাও একটা এই মোটেলটার অবস্থান। যাক, ভালোই হলো, জঙ্গলের মধ্যে থাকার জায়গা পেলে রাতের বেলায় ছবি তোলাটা অনেক সহজ হবে। আর বেশি না ভেবে জঙ্গলের মধ্যে দিয়ে দিলুম গাড়ি ছুটিয়ে। হেডলাইটের আলোয় জঙ্গলের ঘনত্বটা যেন চতুর্গুণ বেড়ে গেল। কিছুটা দূর যেতেই একটা ফাঁকা জায়গা জুড়ে ছোট্ট একটা জলাশয় চোখে পড়ল। জলাশয়টা ঘিরে ঘন কুয়াশার বলয় চারপাশে জঙ্গলটাকে ঘিরে রেখেছে। জলের উপর কম্পমান চাঁদের প্রতিচ্ছবিটার দিকে চোখ যেতেই মনে হলো ঠান্ডাটা যেন বেড়ে গেল। ইচ্ছে করেই হেডলাইটটা নেভালাম আর থমকে গেলাম। হালকা কুয়াশার পর্দা সরে গিয়ে
পিছন থেকে বেরোলো কাঠের দোতলা একটা বাড়ি। জানালাগুলোই ফিকে হলদে আলো। জয়পুরের জঙ্গলের ভিতরে এই ভয়ঙ্কর রকম সুন্দর মোটেল শীতের রাতে যেন আমার এক তীব্র হাতছানিতে আকর্ষণ করতে শুরু করলো। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেলাম। বাড়িটার সদর দরজায় একটা টিমটিমে লণ্ঠন ঝুলছে। তার আলোতেই দেখলাম ঘুম ধরা একটা কাঠের বোর্ডের উপর লেখা ওয়েলকাম। টোকা দিতেই দেখলাম দরজা আপনি আপনি খুলে গেল। তাজ্জব, এই জনমানুষহীন জায়গায় কেউ এইভাবে সদর দরজা খুলে রাখে? ঢুকে দেখি রিসেপশন বলতে তেমন কিচ্ছু নেই। একটা পুরনো কাঠের টেবিলের উপর একটা হ্যারিকেন ও একটা ঘন্টা রাখা, কিন্তু টেবিলের পিছনে কোনো মানুষ নেই। এগিয়ে গিয়ে ঘন্টাটা দুবার বাজালাম। ঘন্টার আওয়াজ মিলিয়ে যেতে আবার দম বন্ধ করা নৈশব্দ ফিরে এলো। কয়েক সেকেন্ডের অপেক্ষার পর পায়ের আওয়াজ শুনতে পেলাম। হঠাৎ অন্ধকার ভুরে এক বিচিত্র নারী মূর্তির আবির্ভাব ঘটল। এবার বুঝলাম ডান দিকে একটা প্যাসেজ রয়েছে, সেখান দিয়ে উনি বেরিয়েছেন, আর ওই দিকটায় আলো না পড়ায় প্যাসেজটা অন্ধকারেই অদৃশ্য ছিল। মহিলার বয়স কম করেও 70, গায়ের রং বিশ্রী রকমের ফ্যাকাশে, কানে নাকে আর গলায় বেমানান মাকড়ি আর হাড়। চুল প্রায় সব সাদা হয়ে গেছে, আর গায়ে একটা কালো শাল জড়ানো। ঘর খালি আছে? প্রশ্নটা করেই বুঝলাম বোকামো করেছি, কারণ মোটেলের চেহারা দেখেই বোঝা যায় এখানে দ্বিতীয় কোনো বোর্ডার নেই। মহিলা জলজল চোখে খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে টেবিলের তলা থেকে একটা চাবি বের করে নিঃশব্দে টেবিলের উপরে রাখলো। মোটেলে কি অন্য কোনো কর্মচারী নেই? ঘরটর দেখিয়ে দেওয়ার কোনো বালাই টালাই নেই নাকি? ভাবতে ভাবতেই আরেকটি ব্যক্তির আগমন ঘটল, একইভাবে নিঃশব্দে। ইনি পুরুষ, বয়স অনেকটাই কম, 30-30 হবে, তবে মুখ একই রকম, ফ্যাকাশে আর চিরচিরে। সে চুপচাপ চাবিটা নিয়ে আমাকে পিছনে আসার জন্য ইশারা করল। আমি ব্যাগপত্র নিয়ে এগিয়ে গেলাম। নড়বড়ে কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠেই প্রথম বাম দিকের ঘরের দরজাটা খুলল সে। পেছন পেছন আমিও ঢুকলাম। ঘরের বাইরে রাখা লণ্ঠনটা সে ঘরের মধ্যে নিয়েই ঢুকেছিল, আর তার আলোতেই দেখলাম যে ঘরটা বেশ বড় আর বেমানান রকম পরিষ্কার। একটু খাবার জল পাওয়া যাবে? বেয়ারা আঙ্গুল দিয়ে কোনার টেবিলের উপর রাখা একটা মাটির কুঁজো দেখিয়ে দিল। এরা কি সব বোবা, নাকি জঙ্গলে কথা বলা মানা? হয়তো ওই বুড়োগুলোর মতো এরাও নানা রকম বিক্কেল বিশ্বাসে বিশ্বাসী। ভাবতেই হাসি পায়। অবাক কাণ্ড যে এরা না খাতায় সই করালো না ঘরের রেট বলল। ও মরুগে, এই পচা মোটেলে এই ঘরের দাম আর কতই বা হবে? ঘুরে তাকাতে তাকাতে অবাক হলাম। হোটেলের ছেলেটি কখন যে নিঃশব্দে দরজা টেনে দিয়ে চলে গেছে তা বুঝতে পারিনি। যাক, ভালোই হলো। লণ্ঠনের আলোটা একটু কমিয়ে আমি উত্তর দিকের জানালাটায় গিয়ে দাঁড়ালাম। বহুদূর দেখা যায়, শুধু কুয়াশা ঘেরা বিস্তৃত বন্যানি জ্যোৎস্নায় মেঘে দাঁড়িয়ে আছে। কোথাও এতটুকু চাঞ্চল্য নেই। সেখান থেকে সরে আসতে যাব এমন সময় জানলার তলার ফ্রেমটা কাঠের খড়খড়ে কিছু একটা আমার হাতে ঠেকল। লণ্ঠনটা উস্কে
কাছে আনতেই চোখে পড়ল তক্তরের উপর লম্বালম্বি বেশ কয়েকটা গভীর দাগ। অনেকটা কাঠারিতে কাঠ কাটার সময় যেমন হয় তেমনি। তাজ্জব, জানলার ফ্রেমে এমন বেমানান কোপানোর দাগ এলো কি করে? হয়তো জানলাটা ফিট করার সময় ওর উপর কিছু রাখা হয়েছিল কাটার জন্য, সেখান থেকে এমন দাগ এসেছে। সারাদিন জার্নিতে ক্লান্ত ছিলাম। ব্যাগ থেকে তোয়ালেটা বের করে ঢুকে গেলাম বাথরুমে। বাথরুমের শুকনো কাঠের মেঝেতে আবার সেই খড়খড়ে ভাব পায়ে ঠেকল। লণ্ঠনটা নিয়ে এলাম। এবারও সেই লম্বা লম্বা দাগ, তবে এবারেরগুলো অত গভীর নয়, আর সংখ্যায় আগের থেকে অনেক বেশি। পুরো বাথরুমের মেঝে জুড়ে। দেখলে কুকুর বা ওই জাতীয় কোনো পশুর আচ্ছানো বলে মনে হতে পারে। আশ্চর্য, কুয়াশা ঘেরা বনপ্রান্তরে অজানা এই মোটেলের এক ঘরে বসে আমার মনে হঠাৎ এক শিরশিরে অস্বস্তি অনুভূতি হলো। কিন্তু পরক্ষণেই মনে হলো এত পুরনো মোটেলে এতদিন না জানি কত মেরামতির কাজ হয়েছে। এসব দাগ নিশ্চয়ই সেই সময় লেগেছে হয়তো। বাথরুম থেকে বেরিয়ে লণ্ঠনটা উস্কে দিলাম। নিজের কাছেই খাবার ছিল, চুপচাপ বসে খেলাম। অনেকক্ষণ থেকে একটা চেনা গন্ধ নাকে আসছিল। এতক্ষণে চিনলাম গন্ধটা ফিনাইল। বাথরুমে গন্ধটা সব থেকে বেশি কড়া ছিল। আমি আসার আগেই বোধহয় এরা ঘর পরিষ্কার করেছিল, সেই জন্যই গন্ধটা এত কড়া। হোটেল, মোটেলের বাথরুমে এই ফিনাইলের গন্ধ থাকাটা অস্বাভাবিক কিছু না। অস্বাভাবিক যেটা লাগলো সেটা হলো গোটা বাড়িটা এই শিরশিরে নিঝুম ভাবটা। এতক্ষণ রইলাম, কই কারো তো গলার আওয়াজ পেলাম না। গলার আওয়াজ তো দূরের কথা, হাঁটা চলা, রান্না বান্না, জলের আওয়াজ কিছুই তো পেলাম না। অস্বস্তিটা আরো বাড়ল খানিকক্ষণ পর আরেকটা উপলব্ধি হতে। যতক্ষণ বাইরে ছিলাম ঠান্ডায় হাড়ে হাড়ে কাঁপুনি ধরে যাচ্ছিল, অথচ এখন ঘরের মধ্যে একটা ভ্যাপসা গরমের অনুভূতি। অথচ জানলা খোলা, একটা লণ্ঠন বাদে ঘরের তাপ সঞ্চার করার মতো কিছুই নেই। গায়ের চাদরটা খুলে ফেলে বারান্দায় এসে দাঁড়ালাম। কি মনোরম দৃশ্য! রাতের তীরতীরে হাওয়ায় সামনের জলাশয়টায় হালকা হালকা ঢেউ খেলে যাচ্ছে। হঠাৎ দুটো ব্যাপার খেয়াল হলো। এক, পথে গোটা জঙ্গল জুড়ে যেই ঝিঝির ডাক আমার শরীর মনে এক মায়াময় তরঙ্গ সৃষ্টি করেছিল, সেটা এখানে একেবারেই নেই। এখানে এসে জঙ্গলটা যেন হঠাৎ বোবা হয়ে গেছে। আর দুই, ঘরে ফিনাইলের গন্ধে বুঝতে পারছিলাম না, কিন্তু এখন বেশ বুঝতে পারছি। গোটা বারান্দা জুড়ে এক বিচ্ছিরি আষ্টে গন্ধ রয়েছে। এই একই গন্ধ আমি মোটেলে ঢুকতে পেয়েছিলাম। এখানে যেন গন্ধটা আরো তীব্র। এই একই আষ্টে আর ফিনাইল মেশানো একটা গন্ধ যেন আগেও কোথাও পেয়েছি। অনেক চেষ্টা করেও মনে পড়ল না। এই প্রথমবার মনে হলো এই অপার্থিব জঙ্গলে এইরকম এক নির্জন জায়গায় এসে পড়ে বোধহয় ঠিক করিনি। সেই সাথে আরেকটা ভয়ঙ্কর আশঙ্কা মনে জুড়ে বসল। আজ রাতটা এখানে থাকতে পারবো তো? গাড়িতে যথেষ্ট তেল রয়েছে, বিষ্ণুপুর পৌঁছতে 1 ঘন্টার বেশি লাগার কথা নয়। শার্টের পকেট চাপড়াতেই গাড়ির চাবিটাও হাতে ঠেকল। চুপচাপ সিঁড়ি বিয়ে নেমে এলাম। সামনের দরজাটা যথারীতি ফাঁকা।
দরজার হাতল মোচড়াতেই সেটা খুলে গেল। ঘন্টাখানেকের জন্য ভাড়া দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলাম। জঙ্গল ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়। ভালোই হলো, হেডলাইট জ্বালানোর কোনো দরকার নেই। জলাশয়টা ধরে খানিকটা পথ যেতেই আমার ধাঁধা লাগলো। আসার সময় তো এই দিক দিয়েই ঢুকলাম, অথচ এখন দেখছি সামনে নিরেট জঙ্গলের দেওয়াল। রাস্তাটা গেল কোথায়? আমি কি তাহলে দিক ভুল করলাম? কিন্তু না, তাই বা হবে কি করে? পথ তো একটাই। হেডলাইট জ্বালালাম, না, শুধুই গাছ আর গাছ। যেন এখানে কোনোদিন কোনো রাস্তাই ছিল না। তাহলে আমি এলাম কোথা দিয়ে? কোনো অদৃশ্য শক্তি কি আমার সাথে লুকোচুরি খেলছে? আমি কি তাহলে সত্যি অশুভ কিছু খপ্পরে পড়েছি? এই প্রথম গাটা শিরশির করে উঠল। চোখ বোলালাম চারিদিকে। চারিদিকে নিচ্ছিদ্র জঙ্গলের আদিম কালো দেওয়াল, মাঝখানে শুধু সেই ভুতুড়ে মোটেল আর আর আমি। গলাটা হঠাৎ শুকনো লাগতে লাগলো। তখনই আমার খেয়াল হলো আমার ব্যাগ নেই। সিটের নিচে কোথাও নেই। ওতে আমার দামি ক্যামেরা, লেন্স, জামা কাপড়, টাকা পয়সা সমস্ত কিছু আছে। এবার খেয়াল হলো যে ঘর থেকে বেরোতে গিয়ে ওটা নিতেই ভুলে গেছি। গাড়ি ঘোরালাম, দরজা খোলাই ছিল। ঢুকে সিঁড়ি দিয়ে উঠতে যাব, এমন সময় একটা অদ্ভুত শব্দ কানে এলো। একটা বিচ্ছিরি খ্যানখ্যানে তাচ্ছিল্যের হাসির শব্দ। ফিরে দেখি অন্ধকারে প্রায় অদৃশ্য হয়ে আগের দেখা স্ত্রীলোকটি বেঞ্চে বসে আমার দিকে অস্বস্তিকর ভাবে তাকিয়ে আসছে। চোখ দুটো ভালো লাগলো না, কেমন যেন মাছের মতো স্থির আর ফ্যাকাশে। আমি তাকিয়ে আছি দেখেও সে একইভাবে স্থিরভাবে হেসে চলল। অল্প আলোতেও তার দাঁতগুলো দেখল, বাঁকা আর ঠুটলো। ওই রকম দাঁত কোনো মানুষের হয়? আবার গরম লাগতে শুরু করলো। মহিলা কি আমার ফিরে আসাতে হাসছে? লম্বা পা ফেলে এক দৌড়ে উঠে গেলাম উপরে। দরজাটা খোলাই ছিল। ঢুকেই ঝটকা খেলাম। ঘরটা গনগনে গরম। ব্যাগটা তুলে বেরোতে যাব, এমন সময় একটা বেমানান শব্দ শুনতে পেলাম। কাঠের উপর ধাতব কিছু দিয়ে মারার শব্দ। ঠক 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 হয়েই চলেছে, এবং সেটা আসছে একতলার কোণার দিক থেকে। রোগ চেপে গেল। কোনো ভূত প্রেত নেই, কোনো অশুভ কিচ্ছু নেই। এই সব আমার মনের ভুল। এবার আমি এই ভুল ভেঙেই ছাড়ব। নিচে এলাম। সামনের ঘরের দিকে না তাকিয়েই উল্টো দিক ঘুরে পেছনের করিডোরের দিকে হাঁটা দিলাম। আওয়াজটা বেড়েই চলেছে, আসছে সামনের কোনো ঘর থেকে। এক এক করে 11টা ঘর, প্রত্যেকটার দরজা বন্ধ। শেষ ঘরটার সামনে গিয়ে থমকে দাঁড়ালাম। সেই সঙ্গে সেই ব্যবসা আসছে গন্ধটা নাকে এলো।
আওয়াজটা আসছে এই ঘরের ভেতর থেকে। দরজাটায় আলতো ঠেলা দিতে সেটা 2 ইঞ্চি ফাঁক হলো। একটা গরম হাওয়ার ঝাপটা লাগলো মুখে, আর নাকে এলো বিকট একটা দুর্গন্ধ। ভিতরে উকি মারলাম, আর যা দেখলাম তাতে সর্বাঙ্গ মুহূর্তে পাথর হয়ে গেল। ঘরের মধ্যে একটা অগ্নিকুণ্ড চলছে, দাউ দাউ করে জ্বলছে আগুন। কাঠের দেওয়াল জুড়ে ছিটকানো রক্তের দাগ। মেঝেতে পড়ে রয়েছে সারি সারি মৃতদেহ, কিছু গোটা, কিছু টুকরো করা। কোথাও হাত, কোথাও মাথা। আগুনের পাশে দাঁড়িয়ে সেই আগের দেখা পুরুষটি, যে আমায় ঘর দেখিয়ে গিয়েছিল, তার হাতে ধরা একটা বিশাল টাকা। মেঝে থেকে সে একটা মৃতদেহ তুলে সামনের কাঠের পাটাতনে ফেলল। তারপর দুর্বোধ্য ভাষায় আগুনের দিকে তাকিয়ে খানিকক্ষণ কি বলল। কিছু বোঝার আগেই মাথার উপর টাঙ্গিটা তুলে দেহটার গলায় দিল। ছিটকে পড়ল মাথাটা আগুনের মধ্যে। আমি তখন ভয়ে অসাড় চেপে রইলাম যাতে চিৎকার না করে ফেলি। পায়ের তলে কি একটা বিচ্ছিরি জিনিস এসে পড়ল। তাকিয়ে দেখি রক্তমাখা নারী ভুঁড়ির একটা অংশ গা গুলিয়ে বমি এসে গেল। আর থাকতে পারলাম না, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ভয় যে কত মাত্রায় পেলে মাথা কাজ করা বন্ধ করে দেয় তা আমি বুঝতে পারছিলাম। হ্যাঁ, আমি বুঝতে পারছি। ধাপ করে বসে পড়লাম মেঝে। দরজার আওয়াজ হতেই ভেতরের জিপটা বেরিয়ে এলো। হাতে রক্ত মাখা টাঙ্গি। দম বন্ধ করে শরীরের সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়ালাম। আর দৌড় লাগালাম। বারান্দা পেরিয়ে সামনের ঘর, অন্ধকারে ঢোকর খেয়ে পৌঁছালাম দরজার কাছে। হাতল ঘোরালাম, না, দরজাটা আজকে খুলছে না। জমে গেল বুকের রক্ত। কাপা হাতে কাঠান মারলাম। দরজা এগুলো খুলল না। লাথি মারলাম, 2 হাত দিয়ে গুতলাম। দরজা এক টুকরো নড়ল না। এবার কানে এলো হাসির আওয়াজ। রক্ত হিম করা সেই হাসি। ভয়ার্ত চোখে পাশ ফিরলাম। ব্রেঞ্চে এখনো বসে আছে সেই স্ত্রীলোকটি, মুখে সেই হাসি। কিন্তু কিন্তু ছেলের সঙ্গে মিশেছে লালসা আর হিংস্রতা। হাসির তীব্রতা হঠাৎ বেড়ে গেল। ভয়ানক দাঁতগুলি ফাঁক করে বুড়ি হাসতে লাগলো পাগলের মতো। আমি কলে ভাষা ইঁদুরের মতো ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। এমন সময় পাশের দরজা দিয়ে টাঙ্গি হাতে ঢুকলো সেই লোকটা। আমি ছুটলাম সিঁড়ি বেয়ে উপরে। দোতলায় আমার ঘরটায় গিয়ে ঢুকলাম। লন্ঠনটা এখনো চলছিল। দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়লাম। পায়ের গোড়ালি রক্তে ভিজে গেছিল। কখন কিভাবে কেটেছে বুঝতে পারিনি। দম নিলাম কিছুক্ষণ। ধীরে ধীরে একটা ভয়ানক বিভৎস পৈশাচির ছবি চোখের সামনে স্পষ্ট হতে লাগলো। ঘরে আর বাথরুমে
সারা বাড়ি জুড়ে দ্বিতীয় কোনো খদ্দেরের অনুপস্থিতি, এই আদিম পরিবেশে মাতাল করা সৌন্দর্য ঘেরা ভৌতিক মোটেল সব ছকে পড়ে যাচ্ছে। নিশুতি রাতে কোনো খদ্দের যখন এই মহাজাগতিক প্রাকৃতিক সৌন্দর্যের মোহে এই মোটেলে এসে উপস্থিত হয়, তখন এক মায়াময় পরিবেশ আচ্ছন্ন করে তার নিস্তার পাবার সমস্ত রাস্তা বন্ধ করে দেয়। হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো একটা শব্দ মনে পড়ল। ইবলিস, শয়তানের আরেক নাম, নরকের অধীশ্বর। এরা কি শয়তানের উপাসক, নরপিশাচ? এই মোটেল কি তবে নরকের দ্বার, দুই জগতের সঙ্গম? এই অস্বাভাবিক উত্তাপ কি নরকের প্রেতাগ্নির আভাস? এবার মনে পড়ল, রক্ত আর ফিনাইল মেশানো এই গন্ধটা আগে কোথায় পেয়েছি? মর্গে, লাশ কাটা ঘরে। থরথরিয়ে কেঁপে উঠল আমার সারা শরীর। দাঁড়াম, আমার পিছনের দরজাটায় ধাক্কা পড়ছে। ছিটকে পড়ল কাঠের টুকরো মেঝেময়। বন্ধ দরজায় টাঙ্গির কোপ মেরেছে। রক্তমাখা টাঙ্গির ফলাটা কাঠের ফাঁক দিয়ে মুহূর্ত খানিক উকি মেরে অদৃশ্য হয়ে গেল। তারপর আবার কোপ। উড়ে গেল ঝরঝরে কাঠের তক্তাগুলো। না, পালাবার জায়গা নেই। আমি লাফ মেরে খাটের তলায় গিয়ে ঢুকলাম। পায়ের তালা রক্তে ভিজে যাচ্ছে। ভয়ে সর্বাঙ্গ অমানসিক ভাবে কাঁপছে। খাটের তলার উত্তাপ বাইরের থেকে অনেক বেশি, তবু সব সহ্য করে দম বন্ধ করে বসে রইলাম। ঘরের ভিতর পায়ের আওয়াজ। খাটের তলা থেকে দেখতে পেলাম আততায়ী ঘরে ঢুকছে। ঈশ্বরে কোনোদিন বিশ্বাস করিনি, কিন্তু আজ এই মুহূর্তে মৃত্যুর সামনে দাঁড়িয়ে মনের মধ্যে সমস্ত দেবদেবীর ছবিগুলো ঘুরপাক খেতে লাগলো। কানে বাজতে লাগলো অশিক্ষিত বুড়োগুলোর অবর্থ সতর্কবাণী। কেন কেন যে শুনলাম না তাদের কথা? কেন? জিপটা ঘরের মধ্যে পায়চারি করছে। পেছনে কাঠের মেঝের উপর ঘষতে চলেছে বিশাল টাঙ্গিটা। কাঠের উপর সেই ধাতব খড়খড়ে শব্দে আমার রক্ত হিম হয়ে গেল। মনে পড়তে লাগলো বাড়ির লোকের কথা। সবার বারণ উপেক্ষা করে বাউন্ডুলে জীবনযাপনের কথা। আজ জয়পুরের এই অশুভ মোটেল, এই অসহায়ভাবে জঙ্গলি পশুর মতো এই নরকের পিশাচদের হাতে আমার খণ্ড খণ্ড হয়ে মরতে হবে। এইসব ভাবতে ভাবতে খেয়াল করিনি পায়ের আওয়াজ কখন থেমে গেছে। ঘরে পৈশাচিক নিস্তব্ধতা। শ্বাস বন্ধ করে শোনবার চেষ্টা করলাম। না, কারো নিঃশ্বাসের শব্দ পেলাম না। কয়েক মিনিট সেইভাবেই খাটের তলায় বসে রইলাম। তারপর একটুখানি মুখ বের করলাম। দরজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে রয়েছে মেঝেময়। টাঙ্গি ঘষ্টানোর ফলে আগের দেখা দাগগুলোর মতো দাগ সৃষ্টি হয়েছে, কিন্তু ঘর ফাঁকা। আমি হামাগুড়ি দিয়ে বেরোলাম। মেঝে জুড়ে চাঁদের আলো খেলা করছে। ঘরের উত্তাপ এখন অনেকটা কম মনে হলো। পকেটে গাড়ির চাবিটা ঠেকলো।
আস্তে আস্তে উঠে বসলাম। চোখ পড়ল সামনের দেওয়ালে, আর আমার সর্বাঙ্গ জমে পাথর হয়ে গেল। কাঠের দেওয়ালে চাঁদের আলোয় চকচক করছে টাটকা রক্ত দিয়ে লেখা একটা শব্দ, টুকি। ভয়ে ভয়ে পেছন ফিরলাম। খাটের উপর বসে আছে সেই নরপিশাচ, মুখে সেই হাসি, মুখে সেই নিথর পৈশাচিক হাসি। তার হাতের টাঙ্গিটা একবার হাওয়ায় নিচে, চোখের সামনে পুরো উঠে গেল। ফলাটায় চাঁদের আলো ঝলসে উঠে সেটা নেমে এলো আমার উপর। এতক্ষণ আপনি শুনলেন টুকি, রচনা আবির রায়, গল্প পাঠে আমি রাজু। অন্যান্য চরিত্রে আমার সঙ্গে ছিল বিপ্লব, চঞ্চল। কেমন লাগলো গল্পটি আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত রকম নোটিফিকেশন এবং আপডেট পাওয়ার জন্য। দেখা হবে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।